আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। আমাদের উচ্চতর গণিতের সর্বশেষ অধ্যায় এবং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সম্ভাবনা। আজকে আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি অধ্যায় থেকে পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সম্ভাবনা বিষয়ে কি জানো? অবশ্যই জানো। আমরা অনেক ক্ষেত্রেই সম্ভাবনার কথা বলে থাকি। যেমন তোমরা যখন নিজের আলোচনা করো যে কালকে স্কুলে যাবে, আগামীকাল আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, কেউ বলো বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনা। বা কেউ বলো যে বৃষ্টি হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। এভাবে তোমরা সম্ভাবনা প্রকাশ করে থাকো, সম্ভাবনার কথা বলো। বা এই যে 10 তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্ট আসতেছে, সেখানে তোমার এক ভাই, সে কি পাশ করবে কিনা, বা সে কেমন নাম্বার পাবে, সে কি A+ পাবে, বলে যে পাওয়ার সম্ভাবনা আছে। যদি পরীক্ষক তাকে ভালো নাম্বার দেয় তাহলে হয়তো বা A+ আসতে পারে। সেক্ষেত্রে আমরা সম্ভাবনার কথা বলে থাকি। এভাবে খেলার ক্ষেত্রে কোনো খেলায় কোন দল জিতবে সেটা আমরা প্রেডিকশন করে থাকি, সম্ভাবনা বলে থাকি যে এই দল জেতার সম্ভাবনা এত %, সেই দলের এত %। পরিস্থিতি, পরিসংখ্যান চিন্তা করে আমরা সম্ভাবনা প্রকাশ করি। তাহলে তোমরা বুঝতে পারতেছ যে আসলে যেখানে কোনো বিষয়, কোনো ঘটনার ফলাফল অনিশ্চিত, সেক্ষেত্রে আমরা সম্ভাবনার কথা বলে থাকি। হ্যাঁ, এটাই ঠিক। যেখানে অনিশ্চিত কোনো বিষয়ের ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে, বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা সম্ভাবনা প্রকাশ করি। তো আজকে আমরা সেই সম্ভাবনার কিভাবে একটি সাংখ্যিক রূপ দেওয়া যায়, সাংখ্যিকভাবে কিভাবে সম্ভাবনা প্রকাশ করা যায়, সেই বিষয়টি আমরা এই অধ্যায়ে শিখব। তাহলে তোমরা সবাই খাতা কলম বের করো এবং মনোযোগ সহ ক্লাসে পুরোপুরি কনসেন্ট্রেশন রাখো, মনোযোগ রাখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার আগে সম্ভাবনার সমস্যাগুলো সলভ করার আগে আমরা সম্ভাবনার কিছু মৌলিক বিষয় আমাদের জানতে হবে। যেমন একটা বিষয় হচ্ছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষাটা কি? দৈব পরীক্ষা হচ্ছে যে একটি পরীক্ষার সমগ্র ফলাফল আমাদের জানা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট চেষ্টায়, নির্দিষ্ট ক্ষেত্রে
কি ফলাফল আসতে পারে সেটা জানা নেই, সেই পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা। যেমন তুমি একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে আমাদের জানা আছে সেক্ষেত্রে 1, 1 2 3 4 5 6 সেগুলা আসতে পারে, বাঁচতে পারে। কিন্তু সেক্ষেত্রে কোনটা আসবে সেটা আমাদের নিশ্চিতভাবে জানা নেই। এটি একটি দৈব পরীক্ষা। তেমনিভাবে যে একটি তাসের বান্ডেল থেকে, তাসের বান্ডেলে 52টি তাস থাকে, সেখান থেকে একটি তাস বের করলে সেই তাসটি কি হবে সেটা আমরা জানি না। হরতন হবে না রুইতন হবে না কোন ধরনের তাস হবে, টেক্কা, রাজা, রানী, 1 2 3 2 3 4 5 6 7 8 9 10 কোনটা হবে সেটা আমরা জানি না। সেটা একটি দৈব পরীক্ষা। তারপরে ঘটনা কি সেটা আমাদের বুঝতে হবে। ঘটনা হচ্ছে যদি কোনো একটির ঘটনা হচ্ছে কোনো একটি পরীক্ষার, এই যে তুমি দৈব পরীক্ষা করলা, একটা ছক্কা গুটি নিক্ষেপ করলা বা একটা তাস টান দিলা, এই একটা পরীক্ষার, এগুলোর মধ্যে এই পরীক্ষাগুলোর সম্ভাব্য সকল ফলাফলের যে সেট সমাবেশকে বলা হয় ঘটনা। 1 ছক্কার গুটি নিক্ষেপ করলে 1 আসা একটা ঘটনা, 2 আসা একটা ঘটনা, 6 আসা একটা ঘটনা, এগুলো হচ্ছে ঘটনা। পরীক্ষার সমগ্র ফলাফলকে বলা হয়, সমাবেশকে বলা হয় ঘটনা। এখন ঘটনার মধ্যে কিছু ঘটনা আছে বর্জনশীল ঘটনা, কিছু আছে অবর্জনশীল ঘটনা। কিছু ক্ষেত্রে ঘটনাগুলো হয় নির্ভরশীল, হয় অনির্ভরশীল, সেগুলো আমাদের একটু জানা দরকার। তাহলে আমাদের সম্ভাবনা বের করতে আমাদের সহজ হবে, সুবিধা হবে। বর্জনশীল ঘটনা হচ্ছে যদি কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে আর একটি ঘটনা ঘটতে পারবে না, তখন এই দুটি ঘটনা হবে পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা। আমি আবার বলতেছি, যদি কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে আর একটি ঘটনা ঘটতে না পারে, তখন তারা হবে পরস্পর বিচ্ছিন্ন বা নির্ভরশীল ঘটনা। যেমন উদাহরণ, একটি মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল আসতে পারে, দুটি ঘটনা ঘটতে পারে। হেড আসলে টেল আসতে পারবে না, আর টেল আসলে হেড আসতে পারবে না। তাই এই যে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড আসার ঘটনা বা টেল আসার ঘটনা, এরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। ছক্কার গুটির ক্ষেত্রেও একই রকম, 1 আসলে 2 আসতে পারবে না, 2 আসলে 2 উঠলে 3 উঠতে পারবে না, উঠবে না, সেগুলো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, বর্জনশীল ঘটনা। তারপরে আমাদের বুঝতে হবে অবর্জনশীল ঘটনা বা অবিচ্ছিন্ন ঘটনা। অবিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে আর একটি ঘটনাও ঘটতে পারে, একই সাথে দুটি ঘটনা ঘটতে পারে, তাকে বলা হয় অবর্জনশীল ঘটনা।
অবিচ্ছিন্ন ঘটনা। উদাহরণ, যে 52টি তাস থেকে দৈবভাবে একটি তাস টেনে বের করলে সেক্ষেত্রে তাসটি হরতন এবং হরতন হওয়ার ঘটনা এবং লাল হওয়ার ঘটনা, সেগুলো হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। কারণ তাসটি হরতনও হইতে পারে এবং লালও হইতে পারে, কারণ তাসগুলোর মধ্যে লাল তাস আছে, হরতন রৈতন, সেগুলো লাল কালারের তাস, আর দুটো আছে চিরতন ইস্কা, এগুলা কালো কালারের। তাহলে তাসটি হরতন হওয়ার ঘটনা হরতন হইতে পারে এবং লালও হইতে পারে, একই সাথে দুটি ঘটনা ঘটতে পারে। তাসটি হরতন হওয়ার ঘটনা এবং লাল হওয়ার ঘটনা, এরা অবর্জনশীল ঘটনা। আচ্ছা, তারপরে নির্ভরশীল ঘটনা কি কোনগুলা? যদি একটি ঘটনা ঘটলে তার পরবর্তী ঘটনাটা ওই পূর্ববর্তী ঘটনার উপর নির্ভর করে, তখন এদেরকে বলা হয় পরস্পর নির্ভরশীল ঘটনা। যেমন কতগুলা একই রঙের মার্বেল ধরো, মার্বেল থেকে ভিন্ন ভিন্ন কালারের মার্বেল আছে, সবুজ কালার, লাল কালার, নীল কালার। সেখান থেকে একটি মার্বেল তুমি উঠালে, এটা একটি ঘটনা। এখন পরবর্তী যে মার্বেলটি আরেকটি তুমি মার্বেল তুলবে, সেই মার্বেলটি তার যে আগের যে মার্বেলটি তুলছিলে সেই রঙের হবে কিনা, একই রঙের হবে কিনা, সেই ঘটনাটা আগের মার্বেলটি কি কালারে উঠছিল তুলেছিলে সেই মার্বেলের রঙের উপর নির্ভর করে। তাহলে এখানে দুটি মার্বেল তোলার ক্ষেত্রে মার্বেল দুটি একই রঙের হবে কিনা, এই দুটি ঘটনা পরস্পর নির্ভরশীল ঘটনা। দ্বিতীয় মার্বেলটি একই রঙের হবে কিনা সেটা আগের মার্বেলটি কোন কালারের ছিল তার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে ঘটনা দুটি পরস্পর নির্ভরশীল। আর এরকম নির্ভর না করলে সেটা হয় অনির্ভরশীল ঘটনা। আচ্ছা, তো আরো অনেক আলোচনা আছে ঘটনার ক্ষেত্রে, সম্ভাব্য ঘটনা, নমুনা বিন্দু, এরকম প্রবাবিলিটি 3 এর ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদেরকে কোনো ঘটনার সম্ভাবনা বের করার ফর্মুলাটা কি, সূত্রকে, সেটা আমাদের জানতে হবে। সেটা আমি এই বোর্ডে লিখে দিচ্ছি। কোনো ঘটনার সম্ভাবনা সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কোন ঘটনার সম্ভাবনার সমান হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এই হচ্ছে সম্ভাবনা নির্ণয়ের সূত্র। যেমন ছক্কার গুটি নিক্ষেপ করলে সেক্ষেত্রে 1 আসার সম্ভাবনা কত? আচ্ছা, ছক্কা গুটি একবার নিক্ষেপ করলে সেক্ষেত্রে
সমগ্র ফলাফল আসতে পারে 6টি। 1, 2, 3, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এই 6টি ফলাফল আসতে পারে। আর যদি বলি আমরা যে 3 আসার সম্ভাবনা কত, 3 আসতে পারে কতবার, 3 আসতে পারে একবার। তাহলে ছক্কার গুটি নিক্ষেপ করলে 3 আসার সম্ভাবনা, 3 সম্ভাবনা হচ্ছে, সমগ্র ফলাফল হচ্ছে 6, 6টি, 6 আর 3 আসতে পারে একবার। 3 আসার অনুকূলে ফলাফল হচ্ছে 1, 6/1। এই হচ্ছে ছক্কার গুটি একবার নিক্ষেপ করলে 3 আসার সম্ভাবনা। 3 আসার সম্ভাবনার সাংখ্যিক মান হচ্ছে 6/1। এই হচ্ছে সম্ভাবনা নির্ণয়ের বেসিক সূত্র। তারপরে সম্ভাবনার ক্ষেত্রে আরো কিছু সূত্র আছে, আমি সেগুলো আপনাদেরকে আজকে আমরা দেখবো। এগুলা এই বেসিক সূত্রগুলো আমাদের জানা থাকলে আমরা যে কোনো ঘটনার সম্ভাবনা আমরা নির্ণয় করতে পারবো, সম্ভাবনার যে কোনো সমস্যা আমরা সলভ করতে পারবো। এবং এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সাধারণত। সম্ভাবনার আরো কতিপয় সূত্রগুলো হচ্ছে সম্ভাবনার যোগ সূত্র। একটা হচ্ছে যে যদি এ এবং বি দুটি ঘটনা ঘটলো, আচ্ছা দেখো, এ এবং বি দুটি ঘটনা হলে এই এ এবং বি একসাথে যুগ্মভাবে ঘটার সম্ভাবনা আমরা এভাবে লিখতে পারি, পি, প্রবাবিলিটি অফ এ অথবা বি, বা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান, যদি এই এ এবং বি এরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হয়। বিচ্ছিন্ন ঘটনা কি সেটা আমি আগেই তোমাদেরকে আমি বলে দিয়েছি, যে একটি ঘটনা আর একটি ঘটনার উপর নির্ভর, দুটি ঘটনা একসাথে কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে আর একটি ঘটতে পারবে না, তখন এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যেমন ছক্কাগুটি নিক্ষেপ করলে 1 আসার ঘটনা বা 2 আসার ঘটনা, এরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, একটি হইলে আর একটি হবে না। সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। কোন ক্ষেত্রে? এ ও বি বিচ্ছিন্ন ঘটনা হলে, বর্জনশীল ঘটনা হলে, তাহলে এ ও বি একসাথে ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ অথবা বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এভাবে লেখা যায়, ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা একটা সম্ভাবনার যোগসূত্র। আর এ এবং বি পরস্পর অবর্জনশীল ঘটনা হইলে, এ এবং বি অবিচ্ছিন্ন ঘটনা হইলে বা অবর্জনশীল ঘটনা হইলে, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ অথবা বি
বা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হবে। তাহলে আমরা মনে রাখবো দুটি বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে বা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ অথবা বি বা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা হচ্ছে এ ও বি অবিচ্ছিন্ন বা অবর্জনশীল ঘটনা হলে। আচ্ছা, আর এখানে এই যে একটু তোমাকে বলে দিই, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ পি অফ এ এবং বি। ইন্টারসেকশন মানে কি? এবং। আর ইউনিয়ন মানে কি? অথবা। আচ্ছা, এবং এখন এই অথবা আর এবংটা কিরকম সেটা আমি একটু উদাহরণ দেবো তোমাকে, বিষয়টা ক্লিয়ার করে দিই। অথবা হচ্ছে যেমন এই এর তাসের ক্ষেত্রে যে একটি তাস বের করলে তাসটি কর্তন হওয়ার অথবা লাল হওয়ার ঘটনা। কর্তন হওয়ার ঘটনা এ আর লাল হওয়ার ঘটনা হচ্ছে বি। তাহলে এই যে এক্ষেত্রে হর্তন অথবা লাল, সেক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। কারণ তাস হর্তন আছে এবং লাল কালার, হর্তন ছাড়াও লাল আরো আছে, ওইটন তাসগুলা লাল কালারের, সেগুলো হইতে পারে হর্তন অথবা লাল। আর যদি বলা হয় যে হর্তন এবং লাল, তাসটি হর্তন এবং লাল হইলে সেক্ষেত্রে হবে হর্তন হবে এবং লাল হবে। তাহলে অর্থাৎ হর্তনের তাসগুলো হবে, লাল তাস হবে এবং হর্তন হবে। হর্তনে যে 13টি তাস আছে সেই 13টি লাল তাসই হবে, হর্তন এবং লাল। এই হচ্ছে এবং এর বিষয়। আর হর্তন অথবা লাল হইলে হর্তন হইতে পারে আবার লাল হইতে পারে। লাল যেমন হর্তনের তাসগুলো আছে লাল, হর্তনের 13টি তাস আছে লাল, এটি হইতে পারে, বা রুইতনের তাস আছে 13টি লাল, এগুলো লাল কালারের, সেগুলো হইতে পারে। এই হচ্ছে অথবার বিষয়, ইউনিয়ন এবং ইউনিয়নের বিষয়, অথবার বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। হর্তন অথবা লাল হইলে সেক্ষেত্রে হর্তন এবং লাল রুইতন হইতে পারে। আর এবং বললে হর্তনের এবং লাল, অর্থাৎ হর্তনের তাসগুলো। এই হচ্ছে এবং, এখানে ইন্টারসেকশন দ্বারা বোঝাবে এবং। আচ্ছা, এই ছিল সম্ভাবনার যোগসূত্রগুলা। বিচ্ছিন্ন হলে এই সূত্র, অবিচ্ছিন্ন ঘটনা হইলে এই সূত্র। আচ্ছা, এখন সম্ভাবনার আরেকটা সূত্র আছে, গুণন সূত্র। দেখো, গুণন সূত্র হচ্ছে এরকম যে সেক্ষেত্রে যদি এ এবং বি দুইটা স্বাধীন ঘটনা হয়, এ এবং বি স্বাধীন ঘটনা হলে এই দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হবে
প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা হচ্ছে সম্ভাবনার গুণন সূত্র। এই যে এটা গুণন সূত্র। এখন স্বাধীন ঘটনা রাখছি, সেটা তোমাদের একটু ব্যাখ্যা করি, শোনো। অর্থাৎ এ এবং বি স্বাধীন ঘটনা বলতে বোঝাচ্ছে যারা পৃথক সময়ে ঘটবে, একই সাথে ঘটবে না, ঘটনাগুলো আলাদা আলাদা সময়ে ঘটবে। যেমন একজন ব্যক্তি নেত্রকোনা থেকে ঢাকা বাসে যাইতে পারে, বাসে নাও যাইতে পারে। সেক্ষেত্রে বাসে যাওয়ার সম্ভাবনা কত, এবং সে ঢাকা হতে যাবে রাজশাহী, রাজশাহী সে বাসে যাইতে পারে, ট্রেনে যাইতে পারে, বা ট্রেনে নাও যাইতে পারে, বাসে যেতে পারে। সেক্ষেত্রে লোকটির নেত্রকোনা থেকে ঢাকায় বাসে এবং ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, ট্রেনে যাবে না, অন্য কোনো উপায়ে যাবে, বাসে বা সিএনজিতে। তাহলে নেত্রকোনা থেকে ঢাকায় বাসে এবং ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বাসে অথবা ট্রেনে নয় সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, গুণ হবে। কারণ এরা হচ্ছে পৃথক ঘটনা, একই সময় ঘটবে না। নেত্রকোনা থেকে দেখা যাবে যে সময়ে এটা একটা ঘটনা, এরপরে ঘটবে ওই ঘটনাটা ঢাকা থেকে রাজশাহী যাবে, সেটা আরেকটি ঘটনা, ভিন্ন সময়ে ঘটবে। এই ক্ষেত্রে দুটি ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা হবে ঘটনাগুলোর পৃথকভাবে ঘটার গুণফলের সমান, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এরা একই সময় ঘটবে না। আর আগের যে ঘটনাগুলো ছিল, এই যে বর্জনশীল অবর্জনশীল ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু একই সময় ঘটবে, একসাথে ঘটবে। একটি ঘটনার মধ্যে মানে একটি পরীক্ষায় ঘটবে, যে তুমি একটি টাস টান দিলা, একটা টাস বের করলা, এই টাসটাই লালও হইতে পারে অথবা হরতন হইতে পারে, একসাথে টাসটি লাল অথবা হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে লাল অথবা হরতন এটা অবিচ্ছিন্ন ঘটনা, অবর্জনশীল ঘটনা। আর একই টাস, তুমি টাস বের করলা, টাসটি টেক্কা, হরতনের টেক্কা অথবা রুহিতনের টেক্কা হওয়ার সম্ভাবনা একই সময় ঘটতেছে ঘটনাটা, বিচ্ছিন্ন ঘটনা। হরতনের টেক্কা হইলে টাসটা একটা টাস, হরতনের টেক্কা হইলে রুহিতনের টেক্কা হবে না, এরা পরস্পর বিচ্ছিন্ন বা বর্জনশীল ঘটনা। বোঝা গেছে? আচ্ছা, ওই ক্ষেত্রে যোগসূত্র। আর পৃথক পৃথকভাবে ঘটলে, ভিন্ন সময় ঘটলে এক্ষেত্রে হবে গুণন সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন এই ছিল আমাদের সম্ভাবনার বেসিক আলোচনা। এখন তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে, এই পাঠ্য বইয়ের এই সকল অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। আমি আজকে একটু টাচ করে তোমাদেরকে রীতিটা করাই দিই, এরপরে আমরা আচ্ছা আর একটা বিষয় আমরা আলোচনা করে ফেলি, সম্ভাবনার প্রবাবিলিটি ট্রি কিরকম। আজকে আমি আর সমস্যা সলভ না করবো না, নাকি আজকে বেসিক আমরা আলোচনাটা করি, আরেকদিন নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কিছু সমস্যা সলভ করে দেখাবো, তোমরা যে কোনো সমস্যা তোমরা করতে পারবে। আচ্ছা, প্রবাবিলিটি ট্রি হচ্ছে যে
যে তুমি তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলা, সেই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতে পারে সেই ঘটনাগুলো আমরা একটা প্রবাবিলিটি ট্রি এর মধ্যে মাধ্যমে দেখাতে পারি। যেমন তিনটি মুদ্রা, এই একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, এটা আর একটি মুদ্রা। এই তিনটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, হয়তো তুমি তিনটা মুদ্রা এইভাবে নিক্ষেপ করলা, ফালাইলা, তাহলে তিনটা মুদ্রার মধ্যে তো প্রথম অবস্থায় তিনটার মধ্যে হেড বাঁচতে পারে না? হেড আসতে পারে, এটা তো হেড আসতে পারে, এটা তো হেড বাঁচতে পারে, এটা তো হেড বাঁচতে পারে। এটা একটা ঘটনা হতে পারে। অথবা নিক্ষেপ করার ক্ষেত্রে এরকম হতে পারে যে তিনটাতে টেল আসছে, তিনটার মধ্যে টেল বাসছে, তিনটায় টেল আসতে পারে। অথবা এমন হতে পারে যে দুইটা হেড আর একটা টেল, বা একটা হেড দুইটা টেল, এরকম ঘটনা করতে পারে। যেরকম 8টা ঘটনা করতে পারে, ফলাফল আসতে পারে। 8টা নমুনা বিন্দু, সবগুলা ফলাফল নিয়ে হয় নমুনা ক্ষেত্র বলতে পারি আমরা, আর এক একটা হচ্ছে নমুনা বিন্দু। এই 8টা ফলাফল আসতে পারে। এক্ষেত্রে এই যে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে এই তিনটে মুদ্রা নিক্ষেপের বিষয়টাকে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে দেখানো যায়। দেখিয়ে দিই তোমাদের নাকি? দেখো, তিনটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। প্রথম মুদ্রার ফিট, এটার হতে পারে দুইটা এইচ টি। এরপরে এখানে লিখবা দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয় মুদ্রার ফিট, এখানেও দ্বিতীয় মুদ্রা। তাহলে এই দ্বিতীয় মুদ্রায় দুটি ঘটনা করতে পারে। এখানেও লিখবা দুইটা ঘটনা, হেড আসতে পারে, টেল আসতে পারে। এখানেও দুটা ঘটনা লিখবা, হেড আসতে পারে, টেল আসতে পারে। ঠিক আছে? এরপরে তৃতীয় মুদ্রা, এখানে লিখবা তৃতীয় মুদ্রার ফিট, এখানে লিখবা তৃতীয় মুদ্রার ফিট। তৃতীয় মুদ্রা। আচ্ছা, তো এখানে দুটি ঘটনা হবে, আসতে পারে। দেখবা হেড অথবা টেল আসতে পারে, এখানেও আসতে পারে হেড অথবা টেল, এখানেও হবে হেড অথবা টেল, এখানেও হবে হেড অথবা টেল। এখন দেখো, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এইচ এইচ এইচ,
এই ফলাফল হবে। এরপরে এইচ এইচ টি, এখানে আরেকটা ফলাফল আসতে পারে, এটা এইচ এইচ টি, এই ফলাফল আসতে পারে। আর এই ক্ষেত্রে কি হবে দেখো, এইচ টি এইচ, এই ফলাফল হবে। আর এই ফলাফলটা কি হয়, এইচ টি টি। এখানে ফলাফলটা কি হয়, দিকে টি এইচ এইচ, আর এটা কি হয়, টি এইচ টি। আর এই ফলাফলটা কি হয় দেখো, টি টি এইচ। আর এই ফলাফলটা কি হয়, টি টি টি। এই যে মোট 8টি ফলাফল আসবে, আসতে পারে। 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে 8টা ফলাফল আসতে পারে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো 3টা এস হতে পারে, বা 2টা এস 1টা টি হতে পারে, বা এই 2টা এইচ টি এইচ, হ্যাঁ 2টা এইচ 1টা টি, এখানে এই মাঝখানে আসবে যে মুদ্রাটা, সেটা টি আসতে পারে। আর এটা প্রথম দুইটা, মানে প্রথম মুদ্রা এইচ, দ্বিতীয় মুদ্রা টি, এবং তৃতীয় মুদ্রা আসতে পারে এইচ। 3টা একসাথে নিক্ষেপ করবো, 3টা মুদ্রা। এখানে প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা হেড, তৃতীয় মুদ্রা আসতে পারে টেল, হতে পারে প্রথম দুইটা মুদ্রার মধ্যে আসবে হেড, তৃতীয় মুদ্রা আসবে টেল। অথবা এটার মধ্যে হতে পারে যে প্রথম মুদ্রার মধ্যে এইচ, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় আসতে পারে হেড। হ্যাঁ, প্রথম মুদ্রায় হেড আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় টেল, এরকম হতে পারে। প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় হেড, এরকম 8টি ঘটনা ঘটতে পারে, এবং এগুলো ভিন্ন ভিন্ন, কোনটাই একরকম না। এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। এর মাধ্যমে আমরা এই ধরনের 3টি মুদ্রা একসাথে নিতে পড়লে, বা একটি মুদ্রা একটা ছক একসাথে নিতে পড়লে কি কি ঘটনা ঘটতে পারে, সেগুলো আমরা এই প্রবাবিলিটি ট্রির মাধ্যমে বের করতে পারি। এখানে এই সবগুলা ফলাফল নিয়ে একটা যে ক্ষেত্র হবে, সেটা হবে নমুনা ক্ষেত্র, আমরা বলতে পারি নমুনা ক্ষেত্র। যে এখানে এই সবগুলো হচ্ছে সেট তৈরি করলে হবে নমুনা ক্ষেত্র হবে একটা, আর এগুলো হচ্ছে নমুনা বিন্দু আমরা বলতে পারি। আচ্ছা, তো এই ছিল সম্ভাবনার যে প্রাথমিক আলোচনা। তোমরা এরপরে সম্ভাবনা যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। যেমন যদি আমি তোমাদেরকে এখানে, আচ্ছা 3টি তোমাদের এই যে পাঠ্য বইয়ের অনুশীলনীর 14 প্রথম দিকে 2-3টি আছে অবজেক্টিভ, আছে নৈবর্তিক বহু নির্বাচনের প্রশ্ন, আমি একটু দেখাই দিই। আজকের ক্লাস আর বড় করবো না, আরেকদিন আমরা সম্ভাবনার বাকি যে অঙ্কগুলো আছে, সমস্যাগুলো আমরা সলভ করবো এই বিশেষ সূত্রগুলো দিয়ে। খুবই সহজ, তোমরা সবাই এই সূত্রগুলো মনে রাখো, বেশি আলোচনাটা তোমরা মনে রাখো, সব করতে পারবে। যেমন দেখো এখানে 1 নম্বরে বলছে একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কোনটি? তাহলে ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল আসতে পারে 6টি, আর 3 আসার সম্ভাবনা, 3 আসার অনুকূলে ফলাফল আসতে পারে একটাই, 1। তাহলে 3 ওঠার সম্ভাবনা, ওঠার সম্ভাবনা কত হবে? 1/6, বা 6/1। মোট ফলাফল 6টা, আর 3 আসতে পারে একবার, এভাবে হয়ে গেল। কারণ আমরা জানি সম্ভাবনা সমান কোন ঘটনার সম্ভাবনা ইকুয়াল টু উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এরপরে দেখো আর একটা
পরবর্তী যে এটা হচ্ছে, একটি থলিতে নীল বল 12টি, সাদা বল 16টি এবং কালো বল আছে 20টি। দৈবভাবে একটা বল নেওয়া হলো, তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে মোট বল কতগুলো বের করতে হবে। নাম্বার মোট বল, ষোলো আর 12 হচ্ছে 28 আর 20 48। মোট বল হচ্ছে 48টি। তাহলে একটা বল টান দিলে বা এখান থেকে একটা বল উঠালে 48টি ঘটনা করতে পারে। 48টি বলে যে কোনো একটা বল আসতে পারে, এই জন্য ফলাফল হতে পারে, সমগ্র মোট ফলাফল হতে পারে 48টি। আচ্ছা, তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা, বলটি সম্ভাবনা মোট ফলাফল হতে পারে 48টি। একটা বল টানলে যে 48টি বলে যে কোনো একটি বল আসতে পারে। আর নীল বল, এখানে নীল বল আছে 12টি। তাহলে বলটি নীল হওয়ার ক্ষেত্রে ফলাফল আসতে পারে, সম্ভাবনা আছে নীল বল হওয়ার ক্ষেত্রে ফলাফল আসতে পারে 12টি, সম্ভাবনা 12টি। 12, তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা হবে 48/12। মোট ফলাফল হতে পারে 48টি। 48 বলে যে কোনো একটি বল হতে পারে, আর নীল বল হতে পারে, নীল 12টি বলের মধ্যে যে কোনো একটি বল হতে পারে। তাহলে সম্ভাবনা হবে 48/12, এটা 48/12। তাহলে এখানে 4 দিয়ে কাটলে 12 দিয়ে কাটতে পারি, 4 বারং 48 আর 12 কি 12, 4/1। এটা হবে বলটি নীল হওয়ার সম্ভাবনা, 4/1। এরপরে বলা আছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হবে, এখানে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, যেহেতু এমসিকিউ আমি জাস্ট তোমাদেরকে দেখা দিতেছি। দেখো, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, এখানে মোট বল আছে 48টা। 48টা বলের যে কোনো একটা বল আসতে পারে। মোট ফলাফল, সমগ্র ফলাফল হতে পারে 48টি, যেহেতু 48টি বল আছে। আচ্ছা, এখন সাদা বল না হওয়ার সম্ভাবনা, বলটি সাদা না হতে সাদা না হওয়ার ক্ষেত্রে ঘটনা করতে পারে কতটি। দেখো, এখানে সাদা বল আছে 16টি। সাদা বল আছে যেহেতু 16টি, তাহলে বলটি সাদা নয়, সাদা নয় এরকম বল আছে হচ্ছে কতগুলা, সাদা নয় এরকম বল 48 মাইনাস 16, অর্থাৎ অথবা এই যে সাদা ছাড়া 12 আর 20, 32টি বল হচ্ছে, এগুলো সাদা না, নীল বা লাল। তাহলে সাদা না হওয়ার অনুকূলে ঘটনা আসতে পারে 32টি। 32টি বলে যে কোনো একটা বল হইতে আসতে পারে। তাই এই 48টি বল থেকে একটা বল হবে টানলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হবে 48/32। কাটলে 16 দেখাতে পারি, 16 দোকানে 32, 3 শূন্য 48, 3/2।
তাহলে এরকম যে এই থলি থেকে একটা বল টানলে বল সাদা নেওয়ার সম্ভাবনা হবে 3/2। এখানে থলিতে বল আছে মোট 48টি, এর মধ্যে 12টি হচ্ছে নীল, 20টি লাল আর 16টি সাদা। বুঝা গেছে যে মোট ফলাফল 48। একটা বল টানলে 48টি বলে যে কোনো একটি বল হইতে পারে, আর সাদা নেওয়ার অনুকূলে ঘটনা ফলাফল আসতে পারে 32টি, যেহেতু সাদা নয় এরকম বল 32টা। এই হচ্ছে সম্ভাবনার বিষয়। ঠিক আছে, খুবই সহজ। আজ আর নয়, সবাই ভালো থেকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।